ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে প্রথম নিফটি ফিফটি ব্যাপার। নিফটি ফিফটি সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে, অ্যাপ্রক্সিমেট 23,000-তে রয়েছে, 23,000 ছাড়িয়ে। এখন এইরকম সিচুয়েশনে স্টকটা কোথায় গিয়ে 23,200-তে দাঁড়িয়ে রয়েছে, 203 মোস্ট প্রবাবলি। তো 23,203-এ এখানে নিফটি রয়ে গেছে। নিফটিকে বলা হচ্ছে এমন সিচুয়েশন যে এই দিকে অর্থাৎ নিচে, এটাকে আমরা বলবো সাপোর্ট, আর এটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে যখন একটা বলকে ছাদে ছুড়ে দিচ্ছ, ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছে, এই যে ধাক্কা খাচ্ছে বারবার ওপরে, এখানে গিয়ে ধাক্কা খাচ্ছে আবার নিচে পড়ে যাচ্ছে, এগুলো রেজিস্ট্যান্স তৈরি করে দিচ্ছে আমাদেরকে। আবার সাপোর্ট হচ্ছে নিচে যখন বলটা ছুটছো, যেখানে গিয়ে ধাক্কা খাচ্ছে বারবার করে উঠে আসছে, সেটা হচ্ছে আমাদের সাপোর্টের জায়গা। এই সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে মোটামুটি 23,000-এর নিচে, অর্থাৎ 22,800-তে চলে যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ এতটাই এখানে ডাউন হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো এটা একটা কিন্তু নেগেটিভ ব্যাপার, মানে প্রচুর ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ডাউন হওয়াটা কেন, মানে হঠাৎ কি এমন সিচুয়েশন, আর আপার সাইডেই বা কোথায় যেতে পারে? আপার সাইডের এই মুহূর্তে সেকেন্ড লেভেল যেটা, সেটা কিন্তু বলা যেতে পারে আমাদের 23,200 থেকে শুরু করে এখানে যাচ্ছে 23,400-তে ফার্স্ট লেভেলটা গিয়ে দাঁড়াচ্ছে। সাইকোলজিক্যাল লেভেল বলে এটাকে। তার উপরে 600 হতে পারে, এরকম ভাবে উঠতে পারে। তো এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেল। ব্যাস, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়ে গেল। যেরকম ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে দেশের সিচুয়েশন কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিরকম জায়গায় রয়েছে, ইনফ্লেশনের রেজাল্ট কেমন রয়েছে, এমপ্লয়মেন্টের সিচুয়েশন কেমন রয়েছে, কর্পোরেট আর্নিংস গুলো কি সিচুয়েশনে রয়েছে, এবং আরো বিষয় হচ্ছে সেটা হচ্ছে রুপির যেখানে কিনা উইক হয়ে চলেছে, এবং গ্লোবাল ক্ষেত্রে ডলারের প্রাধান্য বৃদ্ধি পাওয়া, এই সমস্ত পয়েন্টগুলো, এবং সঙ্গে সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে জিওপলিটিক্যাল সিচুয়েশন। এতগুলো পয়েন্টকে কিন্তু কাজে লাগছে। আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে মার্কেট লেভেলে যাওয়ার কথা, জিডিপি যেখানে ছিল সেখানে পৌঁছতে পারেনি। সেকেন্ড ওয়ান, ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিটটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। প্লাস ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু একটা একটা করে নেগেটিভ পয়েন্ট দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু মার্কেটটা আটকে দিয়েছে। 2025 সালে কোন কোন স্পেশালিস্ট বলছে 20% কারেকশন হতে পারে। বেশ, কিন্তু প্রশ্ন হচ্ছে কারেকশনকে নিয়ে, প্রশ্নটা হচ্ছে কিন্তু কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে না, প্রশ্নটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের কি হবে। পরিষ্কার ছোট্ট একটা কথা, ইনভেস্টমেন্টের ব্যাপার নিয়ে নিশ্চিত থাকার ব্যাপার হচ্ছে। কেন নিশ্চিন্ত এখনো পর্যন্ত? এটা লং রানে গিয়ে আমাদেরকে একটা পজিটিভিটি দেবে, কিন্তু শর্টে যারা সুইং ট্রেড করতে নিয়েছো তাদের ব্যাপারটা কিন্তু একটু সময় সাপেক্ষ, এবং এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। বেসিক্যালি আমরা তো যখন সুইং ট্রেড করি তখন যে সমস্ত প্যারামিটার গুলো নিয়ে আগে আলোচনা করেছি সেসব গুলো নিয়ে কিন্তু কাজ করতে হয়। সেখানে কিন্তু অলরেডি বলে দেয় স্টকটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সুতরাং নিফটি ডাউন হয়ে যাচ্ছে মানে সব স্টক কিন্তু ডাউন হচ্ছে না। আমরা আগেবার দেখেছিলাম যেরকম বেশ কিছু স্টক, এইচডিএফসি লাইফের কথা যদি বলি, কিংবা এরকম ধরনের যে স্টকগুলোর কথা বলছি, যে স্টকগুলো এখানে নিফটি ডাউন হচ্ছে, এইচডিএফসি এখানে 10%, 8% পজিটিভ রিটার্ন দিচ্ছে। কেন? কারণ আর্নিংটা বেটার ছিল, কারণ পজিটিভিটি বাড়ছে। ইন্স্যুরেন্স সেক্টরকে নিয়ে কেউ কখনো ভাবেনি, ভাবছে না। কেন ভাবছে না? কারণ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন নেই বলে মনে করছে তারা। বিভিন্ন জায়গায় আইটি স্টক, বিভিন্ন জায়গায় তারা সেমিকন্ডাক্টর স্টক, তারা ডিফেন্স স্টক, রেলওয়ে সেক্টর, এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছে। কেন ঘামাচ্ছে? কারণ রিটার্নটা চটপট পাওয়া যাচ্ছে। কিন্তু লং রানে যারা চিন্তা ভাবনা করবে, চিন্তা করে দেখো তো একটা মানুষের হেলথে কি প্রয়োজনীয়, কতটা প্রয়োজন, সমস্ত কিছুর উপরে কিন্তু সব থেকে বড় হচ্ছে হেলথ অ্যাসেটস। এবং দিনকে দিন যত খরচের পরিমাণ বাড়ছে তত কিন্তু মানুষকে চিন্তা ভাবনা করতে হচ্ছে অল্টারনেটিভটা। অর্থাৎ এইরকম খরচে এক্সপেন্স যেখানে হচ্ছে ইন্স্যুরেন্স হসপিটাল ক্ষেত্রে, সেখানে সেই খরচটা বাঁচানোর জন্য ইন্স্যুরেন্স দরকার পড়ছে। এবং ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে একটা সেরা যেসব স্টকগুলোর দিকে নজর রাখতে হয়, যেগুলো কিনা ভবিষ্যতে ভালো করবে। তাহলে বোঝা গেল এইচডিএফসি লাইফ কেন প্রয়োজন। আমরা কোনোদিনই কিন্তু রিটার্ন এখন দিচ্ছে বলে, চমকাচ্ছে বলে আমি লাভ দিয়ে তাতে ইনভেস্ট করে গেলাম, সেটা কিন্তু একদম ভুল কাজ হবে। আমাদের চিন্তা ভাবনার লেভেলটা কিন্তু আরো দূরে থাকবে, একটা লং রান থাকবে চিন্তা ভাবনা, তবে কিন্তু হবে। আর শর্টে যদি চাও, অফকোর্স সুইং ট্রেড করে কিছু টাকা 2%, 5% মতো ইনকাম করার জন্য, সেক্ষেত্রে যেগুলো এখন চলছে মার্কেটের ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী যাওয়াটাই ভালো। বোঝা গেল প্রথম ঘটনা। তাহলে এই হলো নিফটি সিচুয়েশন, এখানে দাঁড়িয়ে আছে। এবার আমি যাব আজকে খুব ইন্টারেস্টিং জায়গা, সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে আরেকটা স্পেশাল সেক্টর, আরেকটা স্টকের কথা বলবো। সেই স্টকটার নাম হচ্ছে এসবিআই লাইফ। এসবিআই লাইফের আমি আগের দিনে বলছিলাম এইচডিএফসির সঙ্গে সঙ্গে এসবিআই লাইফও জাম্প করেছে, এবং তার কারণ ছিল একটাই, এবং সেটা হচ্ছে কিন্তু একটাই, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। এবার ইন্স্যুরেন্স সেক্টরের প্রফিটেবল যখন একটা স্টকে হচ্ছে, পরেরটার ক্ষেত্রেও হবে। তাই জন্য আমরা দেখতে পেলাম এসবিআই লাইফ কিন্তু লাস্ট ডেতেও গত শুক্রবার আমাদেরকে 1.68% প্রফিটেবিলিটি দেখালো। বেশ,
5 বছরে 5 দিনের রিটার্ন যদি দেখি দেখবো কিন্তু 6%, অথচ 5 বছরের রিটার্ন যদি দেখো দেখবে সেখানে কিন্তু খুব বেশি রিটার্ন একেবারেই দেয়নি। 2020 সাল থেকে কোম্পানিটা এনলিস্টেড হয়েছে, সে আজ পর্যন্ত এই কোম্পানিটা 2017 সাল থেকে এনলিস্টেড হয়েছে, এই পর্যন্ত অর্থাৎ বিগত 5 বছরের রিটার্ন যদি দেখি কিছুই রিটার্ন দেয়নি, 54% রিটার্ন দিয়েছে। বেশ, প্রশ্ন কিন্তু এখানে আসছে না, প্রশ্ন আসছে এতে কি ইনভেস্ট করব, কি কারণের জন্য? রিটার্ন দিচ্ছে না বলে ইনভেস্ট করবো না, নাকি রিটার্ন যেখানে 1000% দিয়ে সেখানে ইনভেস্ট করবো? নিজেকে ডিসাইড করতে হবে। এই ডিসিশনটা কিন্তু কেউ নেবে না। ডিসিশন নেবার জায়গায় একজন নেবে, সেটা হচ্ছে নিজে। যখন ইনভেস্ট তুমি নিজে করবে তখন নিজেকে ভাবতে হবে যে আমি কোথায় ইনভেস্ট করবো। তাহলে প্রথম ঘটনা কি? প্রথম ঘটনা হচ্ছে বিজনেসকে দেখো রাদার দ্যান রিটার্ন। যদি রিটার্ন দেখো তাহলে এগুলো কোনো এই সেক্টরটাকে টোটালি অফ করে দাও, ভুলে যাও। আর যদি ইনভেস্টমেন্টটাকে জরুরত মনে করো, গুরুত্ব দাও, তাহলে পর কিন্তু যে বিজনেসটাকে গুরুত্ব দাও, তাহলে কিন্তু মনে রাখতে হবে এইসব স্টকগুলোর ক্ষেত্রে যেগুলো তোমাকে একটা হিউজ রিটার্ন ভবিষ্যতে দিতে পারে। তাহলে এটা বোঝা গেল। যে জায়গাতে আসা সেটা হচ্ছে কোনো রিটার্ন দেয়নি, তার উত্তরটা কি কোনোদিন রিটার্ন দেবে না। যদি এটা উত্তর হয় তাহলে তো এক্ষুনি এই ভিডিও থেকে এক্সিট করে যাওয়াটাই বেটার হবে। যদি মনে করো যেটা দেয়নি সেটা দেওয়ার সম্ভাবনা বেশি এবং যেটা দিয়ে দিয়েছে তার এখন আর না দেওয়ার সম্ভাবনা বেশি, এই থিওরিতে যদি কাজে লাগাও তাহলে কিন্তু কনসেপশন তোমাদের ওপেন দরজা খুলে যাবে এবং সেটা কিন্তু কাজে লাগবে। বাই দ্য ওয়ে, মাঝখানে আমি দেখলাম হোয়াটসঅ্যাপে খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা চলছে, ক্যারি অন, চেষ্টা করে যাও। খুব ভালো লাগছে যে তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বেশ কিছু ইন্টারেস্টিং জিনিসকে দেখা যাচ্ছে, শেখা যাচ্ছে, তোমরা নিজেরা খুব ভালোভাবে কাজ করছো, এটাও ভালো লাগছে। এনিহাও, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটার দিকে এবার আসবো। এসবিআই লাইফের এই সিচুয়েশন রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টও কিন্তু বিউটিফুল রেজাল্ট করেছে এবং নেট প্রফিট 71% জাম্প করেছে। নেট প্রফিট জাম্প করেছে কেন, কিভাবে জাম্প করলো, কেন হলো? বেসিক্যালি এর যদি একটা থিওরি দেখো তাহলে ব্যাপারটা কিন্তু এত কমপ্লিকেটেড লাগবে না, খুব ইজি। এসবিআই লাইফ আজকের নয়, বহুদিনের পুরো 2017 সাল থেকে কোম্পানিটা কাজ করছে, কিন্তু কোনো রিটার্ন দেয়নি। কেন দেয়নি? 1 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মানুষের যে জাগরণ সেটার অভাব। মানুষ মনে করছিল যে হেলথ ইন্স্যুরেন্সের দরকার নেই, তার থেকে রেকারিং করে রাখো, সেটা টাকাতে যথেষ্ট। কিন্তু ভবিষ্যৎ দেখিয়ে দিল, কোভিড দেখিয়ে দিল, কোভিড আমাদেরকে যে সেটার দরকার রয়েছে, ফলে সেই জায়গাটা প্রয়োজন পড়ে গেল। ইন্স্যুরেন্স কথার অর্থ হচ্ছে কখন হবে কেউ জানে না, সেটাকে অ্যাক্সিডেন্টটাকে আটকানোর জন্য, ফলে এই ইন্স্যুরেন্স দরকার পড়লো। তৃতীয়ত, কোভিড এর সময় বা তার আগে পরে যতগুলো ক্লেম হয়েছে সেই ক্লেমগুলো উদ্ধার করার সময় উদ্ধার করতে গিয়ে প্রচুর পরিমাণে কিন্তু এই সব কোম্পানিগুলো লস হয়ে যায়। এই লসের পরিমাণটা বেশি থাকার কারণে প্রফিটেবিলিটি এরা 18-19 সাল থেকে কিন্তু তেমনভাবে দেখাতেই পারেনি। এটা হচ্ছে একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। তাহলে বোঝা গেল এইগুলো। এইবারে সচেতনতা বেড়েছে, একটু একটু করে লোকের মধ্যে জাগরণ হচ্ছে, আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, একটু একটু করে তৈরি হচ্ছে। যত বেশি লোকে লাইফ ইন্স্যুরেন্সে আসছে তত তাদের প্রিমিয়াম কমানোর চেষ্টা করছে। তুমি লক্ষ্য করে দেখবে সামনের বছরের কথা, এইচডিএফসি লাইফ কিন্তু প্রিমিয়াম কমাবে, কারণ ওদেরকে কম্পিটিশনে টিকতে হবে। তো বুঝতে পারছো, ফ্যান্টাস্টিক অবস্থা। এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় 551 কোটি মতো কিন্তু থার্ড কোয়ার্টারে আমাদের রিটার্ন দেখিয়েছে, যেটা গত বছরে ছিল তার তুলনায় অনেকটাই বেশি, 322 থেকে 551 হয়েছে। এবং এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। এবং যেটা বলছিলাম যে আগামী দিনেও কিন্তু পজিটিভিটি আমরা দেখবো, সবে শুরু। বোঝা গেল। এইবারে আসছি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি, সেম অ্যাজ আমাদের এইচডিএফসি লাইফ। কোম্পানি পি রয়েছে 64, আর ইন্ডাস্ট্রিজ পি কিন্তু কাছাকাছি জায়গায় রয়েছে। কোম্পানিটা 64 হচ্ছে স্টক পি এবং ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 51.2, কাছাকাছি রয়েছে। এবং রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কোনোটাই কিন্তু আশাপ্রদ নয়, কারণ রিটার্নটা ভালো দেখাতে পারেনি তাই। সেলস গ্রোথ মোটামুটি 17% মতো রয়েছে। এবং যদি দেখি কোয়ার্টারের রেজাল্টের দিকে, কোয়ার্টারের রেজাল্ট আমাদের কিন্তু খুব এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে। এখানে লক্ষ্য করে দেখার বিষয় রয়েছে, বিষয়টা এরকম রয়েছে, আমি যদি দেখে নিই গত বছরে 352 কোটি গত বছরে ছিল, সেটা 596 কোটি এবছরে হয়েছে। আর যদি গত কোয়ার্টারে দেখি দেখবো 606 থেকে 596 এসছে। এখানে কিন্তু অনেকগুলো প্যারামিটারকে বোঝার জানার রয়েছে। সেলস গ্রোথ কিন্তু 40,000 কোটি ছিল, সেটা কিন্তু এবারে হয়েছে 18,000 কোটি মাত্র। ঠিক আছে, এবারে যদি আমি দেখি 39,000 কোটি ছিল তার আগের বছরে, তার মানে সেলস গ্রোথ কিন্তু এবারে কম, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এক্সপেন্সও কিন্তু হিউজ কম। যে এক্সপেন্সটা ছিল গত বছরে 38,000 কোটি টাকা, সেটা মাত্র 18,000 কোটি টাকা এখানে দেখতে পাচ্ছি। গত বছরে যেটা গত কোয়ার্টারে ছিল 39,000 কোটি, সেটা মাত্র 18,000 কোটিতে এসছে।
তাহলে বোঝা যাচ্ছে এখানে আমি এই যে নেট অপারেটিং প্রফিটে চলে আসছি। অপারেটিং প্রফিট মোটামুটি 3% মতো রয়েছে, খুবই কম, যেটা তো খুব বেশি প্রফিট দেখাতে পারেনি। কিন্তু নেট প্রফিটে আমি দেখি গত বছরে 322 ছিল, সেখান থেকে 551 কোটি হচ্ছে। গত কোয়ার্টারে 529 ছিল, হয়েছে 551 কোটি। তাহলে এটা মোটামুটি বোঝা গেল যে প্রফিটবিলিটিটা ভালো হয়েছে। কিন্তু এটাই সব নয়, আমাদেরকে আরো এগোতে হবে এবং আরো ভালোভাবে বেটার ভাবে দেখবো। আমরা ইনভেস্টমেন্টের সংখ্যা 55% প্রমোটারের কাছে রয়েছে, 22% এফআইআই, মানে এফআইআই কিন্তু এখানে কিছুটা সেল করেছে স্টেক, 25 থেকে 22-এ চলে এসছে। অপরপক্ষে ডিআইআই 15 থেকে 17 হয়েছে। তো বোঝা গেল এটা কোম্পানিটার ফিউচার কিন্তু ক্যাপাবিলিটি ভালো রয়েছে এবং এক্সপেকটেশন রয়েছে ভবিষ্যৎ, মানে আমি আজ ইনভেস্ট করলাম, কালকে সকালে যদি দেখি যে এটা বিরাট কিছু করছে, তাহলে কিন্তু এক্সপেকটেশনটা ঠিক মতো হলো না। তো এইটা যেন না হয় সেটা দেখতে হবে। তো বোঝা গেছে। তো এবারে আমি চলে আসবো বেশ ইন্টারেস্টিং জায়গাতে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই স্টকটার চার্টের মধ্যে আমি যদি যাই, চার্ট আমাদেরকে কি বলছে সেটা একটু দেখবার ব্যাপার রয়েছে। আসা যাক ইন্টারেস্টিং জায়গাতে, সেটা হচ্ছে চার্টটার মধ্যে। চার্টের মধ্যে যদি যাও দেখতে পারবে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে এটা কিন্তু একটা টার্ন নিচ্ছে, মানে একটা রেজিস্ট্যান্স আর সাপোর্টের একটা জায়গা তৈরি করছে। যেমন এদের ক্ষেত্রে স্টকটা পার্টিকুলারলি মানে 2929 চলে গেছিল, আর নিচের দিকে ছিল 1370-এ। তাহলে এরকম জায়গায় কিন্তু স্টকটা ছিল। তার মানে এখন হচ্ছে 1539, আর 1539-এ রয়েছে 1540 কাছাকাছি। তো এটা মিডল জায়গা রয়েছে এবং এখনো এই স্টকটার আরো অনেকটা ইমপ্রুভমেন্ট এক্সপেকটেশন থাকবে আমাদের কাছে। আসা যাক নেক্সট স্টকটার দিকে, সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। টেক মাহিন্দ্রা কিন্তু খুব ভালো একটা আইটি কোম্পানি বলা যেতে পারে, বহু বছরের পুরনো কোম্পানি, অথচ 5 বছরের রিটার্ন যদি দেখো দেখবে মাত্র 112%। মানে এরকম খুব কম কোম্পানি আছে যে এরকম সিচুয়েশনে রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটার সিচুয়েশন হওয়ার পিছনে কারণটা কি, মাত্র 112%? কেন? শুধু তাই নয়, কোম্পানিটা 2021 সাল থেকে 2022 সাল, 1 বছরে 50% ডাউন হয়ে গেছিল। তারপর থেকে কোম্পানিটা কিন্তু ওঠা শুরু হয় এবং মোটামুটি প্রায় 75-76% মতো ওঠে। এই সব কোম্পানিতে তারা ইনভেস্ট করা উচিত যাদের সিচুয়েশন, মানে অর্থাৎ তারা মনে করছে লং রানের জন্য অনেক দিন আমি স্টকটা রেখে দেবো এবং স্টকটাকে ইনভেস্ট করে ফেলে রেখে দেবো, তাতে রিটার্ন দিক আর না দিক আমার কিছু যায় আসে না, এরকম চিন্তা ভাবনা যদি থাকে তাহলে পর কিন্তু এই ধরনের স্টকের ক্ষেত্রে আসতে পারো। এই সুবাদে একটা কথা মনে হয়ে গেল, সেটাও বলে দেওয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু কিছু ব্যাপারে যেগুলো আমি রিসার্চ করছি, যেগুলো এখানে সেই বুলবুল ছানা উড়িয়ে দানা গল্প চলে আসছে, তো বুলবুল ছানাকে ওড়ানো, বুলবুল ছানার নামও বলা যাবে না, আর উড়িয়ে দেওয়ার ব্যাপারটা দাঁড়িতে পড়ে রয়েছে এই কথাও বলতে হবে। কিন্তু আসল যেখানে কাজগুলো সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপে হবে। হোয়াটসঅ্যাপে হবে মানে সেখানে আমি যে বক্তব্য রাখবো সেটা হচ্ছে পার্টিকুলার স্টকগুলোর নাম বলে দেবো, যেগুলো এখানে বলাটা পরবর্তীকালে অসুবিধা হয়ে যাবে। তো সেখানে আমি একটু বলবো এবং তোমরা সেগুলো নিয়ে রিসার্চ করবে এবং তারপর পরবর্তীকালে তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমরা এই স্টক সম্পর্কে কি মনে করছো, এই পার্টিকুলার স্টকটা তোমার কাছে কিরকম লাগছে। আমি এর সঙ্গে যুক্ত থাকবো, দেখবো আস্তে আস্তে আমরা কিন্তু এইভাবেই এগোবো। কারণ এখানে যে সিচুয়েশন দেখা যাচ্ছে, কোনো পার্টিকুলার স্টকের নাম বলা যাবে না, কোনো জায়গায় পোর্টফোলিওতে এইগুলো বলা যাবে না, ওইগুলো বলা যাবে, এগুলো আলটিমেটলি অসুবিধার সৃষ্টি হয়ে যায় আমাদের যারা আমরা কাজ করি বা কাজ করতে পছন্দ করি। অনেক বিষয় রয়েছে যেগুলো বলতে পারা যাচ্ছে না, অনেকগুলো প্রচুর ভালো স্টক রয়েছে যেগুলো আলোচনা করা যাচ্ছে না, অথচ যেগুলো ভীষণ দরকার, যেগুলো মিস হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই আমরা আলোচনা করব। সেখানে একটা আলোচনা থাকবে, একটা রিকোয়েস্ট শুরু থাকছে, শুধুমাত্র স্টক রিলেটেড ব্যাপারগুলোকে নিয়ে তোমাদেরকে বলার জন্য বলা হচ্ছে। স্টকের বাইরে কোনো বিষয় যদি আলোচনা থাকে তাহলে অন্য কোনো আমরা একটা আলাদা গ্রুপ করে নেবো, সেখানে এই সবগুলো আলোচনা করা যাবে। শুধু ইন্ডিভিজুয়াল কিছু স্টকস এবং স্টকগুলোর মধ্যে থেকে তোমাদের কি মনে হচ্ছে কোথায় স্টকটা গেলে ভালো হয়, বা স্টকটার ফান্ডামেন্টালটা কোথায় উইকনেস লাগছে, কোথায় এ হচ্ছে, সেই সব বিষয়গুলো নিয়ে কিছুদিন ধরে আমি একটা স্টকের উপরে কাজ করছি। খুব শিগগিরই সেটাতেই যদি পজিটিভ কিছু পাই তবে আমি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো এবং তোমরা সেটা শুধু জানালাম আর সেটা অন্ধের মতো ইনভেস্ট করলে একবারে না, অনেক নেগেটিভ দিক রয়েছে, সেগুলো তোমরা কিন্তু সেটার মধ্যে দেখে নেবে, নিজেরা রিসার্চ করবে। এবং শুধু একটা কথাকে মনে রাখবে, যে কোনো একটা স্টক একটা মানুষের জীবনের মোড় পুরো ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়। মাত্র 1 লক্ষ টাকা কি 50,000 কি 10,000 যদি কেউ ইনভেস্ট করে, যদি সেরকম স্টকে খুঁজে বের করতে পারো, একটা মাত্র 10,000, 10 বছর 20 বছরে সেটা গিয়ে 1 কোটি টাকা ট্রান্সফার করে দেওয়া সম্ভব। এবং এটা কোনো অবাস্তব গল্প না, বা কাউকে ক্লিক বেট না, বা কোনো রকম ভাবে চমকানোর জন্য বলা না, এটা খুব সিম্পল সাধারণ ঘটনা। তোমরা অতীতে যেসব স্টকগুলো আছে একটু যে কোনো স্টককে ধরে দেখো, সেই সব স্টকগুলো সত্যি সেরকম রিটার্ন দিয়ে দিয়েছে।
তুমি চিন্তা করে তখন কেইন্স টেকনোলজি কথা বলো, ডিকসন টেকনোলজি কথা বলো, এইসব স্টকগুলোর কথা বলো, কিংবা আগে সুপ্রিম টেকনোলজি যেটা ছিল সেই কোম্পানিটার কথা বলো, এদের রিটার্নের পার্সেন্টেজটা বলো, তাহলে বুঝতে পারবে যে কোথা থেকে স্টকগুলো কত রিটার্ন দিয়ে দিয়েছে আমাদেরকে। এসআরএফ এর কথা যদি বলি, কয়েক লক্ষ % রিটার্ন দিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে সেইগুলো সম্ভব হয়েছে। তাহলে এইগুলো সম্ভব হয়েছে আমাদেরকে সত্যি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে, এবং ধৈর্য ধরে যদি সব স্টকগুলোকে রাখা যায় 10 বছর, 15 বছর, 20 বছর, তাহলে একটা বিশাল বড় ওয়েলথ কিন্তু আমাদের বানিয়ে দেয়। এখানে যেগুলো বলা বারণ, একটা কোনো স্টক ইনভেস্ট করার পরে সেটা যদি 1 কোটিতে পৌঁছায়, সেটা কিন্তু এই ক্ষেত্রে বলা যাবে না পৌঁছানোর কথা। তার মানে বুঝতে পারছো যে আলোচনাটাই আটকে যাচ্ছে কত জায়গাতে। টেক মাহিন্দ্রার ক্ষেত্রে আসা যাক। টেক মাহিন্দ্রা সিচুয়েশনে ফ্যান্টাস্টিক রেজাল্ট করেছে, এবং এদের রেজাল্ট পরিমাণ যদি দেখো দেখবে যে খুবই ভালো রেজাল্ট করেছে। সেই তুলনায় 43.4, অর্থাৎ কিছুটা ওভারভ্যালুড রয়েছে, স্লাইট ওভারভ্যালুড। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোর কোনোটাই কিন্তু তেমন ভালো নয়। এবং এই মুহূর্তে প্রোমোটার হোল্ডিং 35% রয়েছে, প্রোমোটার রয়েছে 35%, এবং যেটা হচ্ছে এফআইআই সংখ্যা হচ্ছে 23.67, ডিআইআই রয়েছে 30.90। কোম্পানি যে কাজকর্মগুলো করে ইন্টারেস্টিংলি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে, আইটি এনেবল সার্ভিসের উপর কাজ করছে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট মেনটেন্যান্সের কাজ করে, কনসালটেশনের কাজকর্মগুলো করে, এই কাছাকাছি হয়ে গেছে। কিন্তু যদি আমরা সেলস গ্রোথ দেখি, দেখবো খুব বেশি কিন্তু চেঞ্জ হয়নি। গত বছরে ছিল 13,101, এখন হয়েছে 13,286। তাহলে মোটামুটি বোঝা গেল। এবং অপারেটিং প্রফিট মার্জিন 14% মতো হয়েছে। ইনভেস্টরের ব্যাপার বলে নিয়েছি, প্রমোটারের সংখ্যা নিয়ে কথা বলে নিয়েছি। এই মুহূর্তে কোম্পানিটা যেটা বক্তব্য, সেলস গ্রোথ কিন্তু খুব ভালো দেখাতে পারছে না। মোস্ট প্রবাবলি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেলস গ্রোথের একটা ব্যাপার রয়েছে। কিন্তু কোম্পানি কিন্তু যেটা আমি বলছিলাম, ডিজিটাল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ক্লাউড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস, বিজনেস প্রসেস সার্ভিস এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চারটে ব্যাপারে কিন্তু কোম্পানিটা খুব ভালো কাজ করছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, এক্সপিরিয়েন্স সার্ভিসেস, নেটওয়ার্ক সার্ভিসেস কাজ করে কোম্পানিটা। কোম্পানি এই মুহূর্তে যেটা বক্তব্য, এখন কোম্পানিটার কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে, ভবিষ্যতে কোম্পানিটা ভালো করতে পারে। কিন্তু বক্তব্য কি, কোম্পানিতে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, ছোটখাটো সাধারণ থেকে হবে না। এবং একটু কিছুটা প্রফিট হলো বা প্রফিট হলো না, আমরা গেস করলাম যে ভবিষ্যতে হতে পারে, এরকম নয়। আমাদেরকে কিন্তু লং টার্মে আমাদেরকে হোল্ড করতে হবে, তবেই একটা কোম্পানি থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। না হলে কিন্তু অত সহজ ব্যাপার নয়, এবং ধৈর্য ধরে এসব কোম্পানিগুলোতে অপেক্ষা করতে হবে। কমিউনিকেশনের উপর কাজ করছে, ম্যানুফ্যাকচারিং কাজ, কমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ইন্ডাস্ট্রি, ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স, রিটেল, ট্রান্সপোর্টের উপর কাজকর্ম করে, এবং লজিস্টিক্স এর উপর কাজকর্ম করে। আমেরিকা থেকে রেভিনিউ আসে 48%, ইউরোপ 26%, এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে আবার 26% আসে। ক্লায়েন্টরা বড় বড় ক্লায়েন্ট রয়েছে অনেকগুলো। তো এইসব দিকে কিন্তু কোম্পানিটা পজিটিভ রয়েছে। কিন্তু ওই যেটা বলছিলাম, কোম্পানির বিশাল কিছু চেঞ্জেস, রিটার্ন কখনো এক্সপেক্ট করা যায় না। ভবিষ্যতে ভালো করবে, পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে, এইটুকু পর্যন্ত বলা যায়। আমি যে কোম্পানিটার কাছে চলে আসছি তৃতীয়ত, সেই কোম্পানিটা হচ্ছে IREDA। IREDA কিন্তু এমন একটা কোম্পানি, মুহূর্তে 1% মতো 1.28% জাম্প করে আছে। কোম্পানি ম্যাক্সিমাম যদি যখন থেকে ইনভেস্ট হয়েছে 200% মতো, অর্থাৎ 2023 সাল থেকে আজ পর্যন্ত, মোটামুটি 23শে ডিসেম্বর থেকে প্রায় 1.5 বছরের মধ্যে, 23শে ডিসেম্বর, 24শে ডিসেম্বর এবং তারপরে এই সময় 1 বছর সামথিং, এর মধ্যে প্রায় 200% বেশি জাম্প করেছে। কোম্পানিটা কাজকর্ম কি করে, কোম্পানি বেসিক্যালি এই কোম্পানিটা অন্যান্য যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোকে, বিশেষ করে রিনিউয়েবল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে এরা কিন্তু ঋণ দিয়ে থাকে। ফলে একটা এনবিএফসি বলা যেতে পারে। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এর বেশ কিছু পজিটিভ নিউজ রয়েছে যেগুলো কিনা খুব ইম্পর্টেন্ট। প্রথম যে পজিটিভ নিউজ আমি কথা যাব, সেটা প্রথম হচ্ছে এটা কিন্তু নবরত্ন স্টকসে পরিণত হয়েছে, এবং এটা খুব ইন্টারেস্টিং। এবং সেই হিসেবে এরা কিন্তু বোর্ড মিটিং হয়ে ফান্ডটাকে বাড়ানোর চেষ্টা করবে, বোঝা গেল। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হচ্ছে বেশ কিছু কোম্পানির সঙ্গে, যেরকম SJVN এর সঙ্গে কিন্তু এরা জয়েন্ট ভেঞ্চার করতে চলেছে। ফলে সেটাতে একটা বোর্ড মিটিং হবে, সেই বোর্ড মিটিং এর ডিসিশন নেওয়া হবে এবং একটা প্রপোজাল রাখা হচ্ছে ফান্ডটা বাড়ানোর জন্য। এই নবরত্ন PSU কোম্পানিটার যে বোর্ড মিটিং এ, একে বলে QIP, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট বা QIP, এর মাধ্যমে এরা কিন্তু টাকা তুলতে পারে এবং এর মাধ্যমে ফান্ডটা বাড়তে পারে। ফান্ডগুলো ভীষণ জরুরি এইসব কোম্পানির ক্ষেত্রে যারা লোন দিয়ে থাকে। এই লোন নিয়ে এরা কিন্তু যে সমস্ত রিনিউয়েবল সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকে কিন্তু হেল্প করছে।
তো এটা হয়ে গেল, বোঝা গেল এটা একটা এনবিএফসি রয়েছে রিজার্ভ ব্যাংকের আন্ডারে, রিজার্ভ ব্যাংকের গণ্ডির মধ্যে রয়েছে কোম্পানিটা। কোম্পানি কিন্তু মিড ক্যাপ লেভেলের কোম্পানি, লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি, 55,000 কোটির, এবং পি রয়েছে 36.3 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 29.4। আচ্ছা, পি দেখে শুধু কিন্তু আমরা বলবো না, আরো বিষয় আমার দেখা রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 9%, রিটার্ন ইকুইটি 17%, প্রোমোটার হোল্ডিং 75% মতো প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে। সেলস গ্রোথ কিন্তু 3 বছরে আমরা দেখলাম অ্যাপ্রক্সিমেট 23% মতো রয়েছে, বোঝা গেল। এবার আসছি কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ভালোই করেছে মোটামুটি। আমরা দেখছি, যদি আমরা দেখে নিই নেট প্রফিটে চলে আসি ডাইরেক্টলি, 425 কোটি এবারে হয়েছে, গত বছরে ছিল 326 কোটি, গত কোয়ার্টারে ছিল 388। দুটোর তুলনাতেই কিন্তু মানে কিউ বেসিসে আর ওয়াই বেসিসে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা দেখলাম কোম্পানিটা প্রফিটটা ভালো দেখিয়েছে। বেশ, এটা তো বোঝা গেল। এর সঙ্গে আরো কিছু জিনিস রয়েছে, যেরকম এই কোম্পানির ক্ষেত্রে হচ্ছে আইআরডি পক্ষ থেকে প্রেস রিলিজ যেটা করা হয়েছে, সেখানে বলা হয়েছে আইআরডিএ, এসজেভিএন, জেএমআর, এনইএস এরা কিন্তু পার্টনারশিপ হতে চলেছে। একটা হাইড্রো পাওয়ার প্রজেক্ট রয়েছে, কর্ণালী হাইড্রো পাওয়ার প্রজেক্ট নেপালে, সেখানে কিন্তু এরা কাজ করবে। এই ব্যাপারে কিন্তু তাদের বক্তব্য রেখেছে এবং আমরা প্রেস রিলিজের মধ্যে দেখতে পারলাম এটা। ভবিষ্যতে এই কোম্পানিটার ফিউচার বড় রয়েছে, এক্সপেকটেশন রয়েছে আগামী দিনে কোম্পানিটা খুব ভালো করবে। বক্তব্য সেটা হচ্ছে পেন ড্রাইভ গুলো সব চলে এসছে সেকেন্ড লেভেল, এবং এই লেভেলে কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে আমার তৈরি। অনেকে পেন ড্রাইভ নিয়ে চাইছিলে, তাদের পেন ড্রাইভ রেডি হয়ে গেছে। আমার ইমিডিয়েট আরো 4টে পেন ড্রাইভ ছাড়তে চলেছি, এবং বাকি তোমরা যারা রয়েছে সুমন এবং বাকি তোমরা যারা রয়েছে তাদের জন্য সেকেন্ড লেভেলে পাঠানো হবে। রেডি হয়ে গেছে পুরো, আজকে কভার হবে, ঠিকানা দেওয়া হবে, এবং কালকে বন্ধ রবিবার, সোমবার দিন আমরা কিন্তু এগুলো সব পাবলিশ সবগুলো পাঠাতে শুরু করে দেবো। হয়তো বুধ বৃহস্পতিবারের মধ্যে প্রত্যেকের বাড়ি পৌঁছে যাবে। পেয়ে যাওয়ার পরে অবশ্যই আমাকে কোনো না কোনো ভাবে জানিয়ে দেবে, যদি মেল করে হয় সেখানে, না হলে হোয়াটসঅ্যাপে বা কিংবা এতে। আজকে আমাদের শেষ করলাম, নমস্কার।